বা MCS 213 এমসিএ এমসিএ পাঠ্যক্রমের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়টিকে বিশ্লেষণ করব। আগের ক্লাসে আমরা প্রথম অধ্যায়টিকে বিশ্লেষণ করেছিলাম, যার নাম ছিল সফটওয়্যার উন্নয়ন। আজকে ঠিক তার পরের অধ্যায়টিকে আমরা বিশ্লেষণ করব, যেই অধ্যায়ের নাম হলো প্রয়োজনীয়তা বিশ্লেষণ বা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। তো আমরা আগের দিন যখন সফটওয়্যার উন্নয়নের বিভিন্ন ধাপকে পর্যালোচনা করেছিলাম, যখন আমরা ওয়াটারফল মডেল পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে সফটওয়্যার উন্নয়নের যে ধারাবাহিক প্রক্রিয়া চলে, তার প্রথম ধাপ হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ। কারণ আমরা জানি আমাদেরকে যদি একটি সফটওয়্যারকে উন্নয়ন করতে হয়, তাহলে সবার আগে আমাদেরকে ব্যবহারকারীর চাহিদা এবং আমাদের যে সিস্টেম দিয়ে আমরা সেই সফটওয়্যারকে গঠন করব, তার প্রয়োজনীয়তা, তার শর্ত, সেই সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। সেই জন্য আমরা আজকে সফটওয়্যার উন্নয়নের যে প্রথম ধাপ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, সেটিকে পর্যালোচনা করব। তো আমরা যদি রিকোয়ারমেন্ট অ্যানালিসিসকে বাংলায় বিশ্লেষণ করি, তার অর্থ দাঁড়ায় প্রয়োজনীয়তা বিশ্লেষণ বা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। তো এই যে প্রয়োজনীয়তা বিশ্লেষণ, এটি হলো সফটওয়্যার উন্নয়নের একটি মৌলিক ধাপ। এই ধাপে তিনটে জিনিস বিবেচিত হয়। প্রথম হলো ব্যবহারকারীর চাহিদা, দ্বিতীয় হলো সিস্টেমের কার্যকারিতা এবং তৃতীয় হলো সিস্টেমের সীমাবদ্ধতা। ইহাকে স্পষ্টভাবে নির্ধারিত করা হয় একটি এবং যা নির্ধারিত করা হলো তাকে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট বা পূর্ণাঙ্গ নথি, যার নাম হলো সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মানে যেখানে আমরা নথিভুক্ত করলাম আমাদের প্রয়োজনীয়তাকে, সেই নথিটাকে তৈরি করতে হয়। তাহলে আমরা যখনই আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ এই ধাপটিকে পর্যালোচনা করব, তার তার মধ্যে তিনটে পর্যায় আসবে। সেই তিনটে পর্যায়কে আমরা যদি আরেকটু ভালোভাবে IEEE বা ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স এর যে স্ট্যান্ডার্ড 610.12, এই এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তার সংজ্ঞা বলি, সেই সংজ্ঞা হচ্ছে রিকোয়ারমেন্ট বলে দেয় যে একটি সিস্টেম কি করবে এবং বলে দেয় কোন শর্তে করবে, একটি সিস্টেম কি করবে এবং কোন শর্তে করবে। এবং তাকে যদি আমি বিভিন্ন পর্যালোচিত ভাবে সংজ্ঞায় উপস্থাপনা করি, তাহলে তার সংজ্ঞার প্রথম অংশ বলে যে রিকোয়ারমেন্ট সংজ্ঞার প্রথম অংশ বলে যে ব্যবহারকারীর প্রয়োজনীয়তা বা ব্যবহারকারীর প্রয়োজনীয় শর্ত বা সক্ষমতা। তার মানে আমরা যদি কোনো লক্ষ্য অর্জন, মানে কোনো সফটওয়্যার উন্নয়নের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে ব্যবহারকারীর প্রয়োজনীয় শর্ত বা ক্ষমতাকে অনুধাবন করা। মানে যে এই আমাদের তৈরি করা সফটওয়্যারটি ব্যবহার করবে, তার কোনো কি প্রয়োজনীয়তা সেই সফটওয়্যারটি পূরণ করবে, সেই জানাটাকেই আমাদের বলা হয় ব্যবহারিতার প্রয়োজনীয় শর্ত বা সক্ষমতা। শুধু ব্যবহারিক দিক দিয়ে আসলে হবে না, তার গঠনগত বা তার নির্মাণের দিকেও আমাদের কিছু শর্তাবলী বা কিছু প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা দরকার। IEEE স্ট্যান্ডার্ডের যে রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তার যে সংজ্ঞাটা, তার দ্বিতীয় ধাপ বলে যে শুধু ব্যবহারকারীর প্রয়োজনীয়তা বা শর্ত বা সক্ষমতা জানলেই হবে না, আমাদেরকে সিস্টেম কম্পোনেন্টের শর্ত বা সক্ষমতাও জানতে হবে। তার মানে আমরা যে ধরনের কম্পোনেন্ট দিয়ে আমরা সিস্টেম সফটওয়্যারটি তৈরি করব বা সফটওয়্যার সিস্টেমটি তৈরি করব, সেই সিস্টেমের কি কি শর্ত আছে এবং সেই সিস্টেমের কি কি সক্ষমতা আছে। এবার রিকোয়ারমেন্টের যে IEEE স্ট্যান্ডার্ডের যে সংজ্ঞা, তার তৃতীয় ধাপ বলে যে যখন আমরা ব্যবহারকারীর প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় শর্ত বা সক্ষমতাকে বিশ্লেষণ করি, তার সাথে সিস্টেম কম্পোনেন্টের শর্ত বা সক্ষমতাকে বিশ্লেষণ করি, তখন আমরা সেই সমস্ত বিবরণকে আমরা নথিভুক্ত করি এবং সেই নথিভুক্তকরণটাকে বলা হয় SRS বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তাহলে আমরা যদি রিকোয়ারমেন্টকে স্বল্প কথায় বলতে চাই, তার মানে হচ্ছে যে যে সফটওয়্যারটিকে আমরা উন্নয়ন করেছি বা করতে চাইছি, তা আসলে কি করবে
এবং কোন কোন শর্তে তা কাজ করবে। তাহলে এটি, এই যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ বা সফটওয়্যার উন্নয়নের প্রথম ধাপকে যদি আমরা বিবেচনা করি, তাহলে তা বোঝায় যে ব্যবহারকারী এবং সিস্টেমের সক্ষমতার মধ্যে একটি সেতু বন্ধনই হলো প্রয়োজনীয়তা বিশ্লেষণ বা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। এবার এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে আমরা কিছু ধারাবাহিক পর্যায়কে অন্তর্ভুক্ত করে থাকি, যেমন কি চাহিদা সংক্রান্ত, নথি সংক্রান্ত, যাচাই সংক্রান্ত এবং আবার নতুন চাহিদা সংক্রান্ত। তাহলে এটাকে যদি আমরা আরেকটু মানে বর্ধিতভাবে জানতে চাই বা এক্সপ্যান্ড করতে চাই, তাহলে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ যে একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেই ধারাবাহিক প্রক্রিয়ার কি কি পর্যায় আছে তা আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে প্রথম পর্যায় হলো কি, যে ফাইনাল ইউজার বা যে আমাদের সফটওয়্যারটি যাকে আমরা উন্নয়ন করব বা ডেভেলপ করব, তাকে ব্যবহার করবে, তার চাহিদাকে আমাদের শনাক্ত করতে হবে। মানে শেষ ব্যবহারকারী বা ফাইনাল ইউজার, যারা আমাদের তৈরি সফটওয়্যারটাকে ব্যবহার করবে, তাদের আসল চাহিদা কি। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা বিশ্লেষণের এটাই হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এসআরএস বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা নথি প্রস্তুতকরণ। তার মানে আমরা যখন শেষ অন্তিম ব্যবহারকারী বা ফাইনাল ইউজারের থেকে তার চাহিদাটাকে শনাক্ত করে ফেলেছি, তার চাহিদাকে একটি একটি মানে তৈরি ফরম্যাট বা তৈরি একটি সারপত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, সেই নথি, সেই সমস্ত চাহিদাগুলোকে নথিভুক্ত করি, এবং সেই নথিটির নাম হলো সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা সফটওয়্যার রিলেটেড নথি প্রস্তুতকরণ। এবার এই নথিটি যখন তৈরি হয়, সেই নথিটিকে শুধু তৈরি করলেই হয় না। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা বিশ্লেষণের তৃতীয় পর্যায়ে বলে যে এই নথিটিকে বিশ্লেষণ করতে হবে এবং এই নথিটি ঠিক কিনা সেটাকে যাচাই করতে হবে, বা এই নথিটি যা আমরা চাহিদা শনাক্ত করেছি, সেই শনাক্তকৃত চাহিদাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা সেই দিকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এটি হলো আমাদের তৃতীয় পর্যায় অফ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। এবং তার চতুর্থ ও অন্তিম পর্যায় হলো, এই কার্য করতে গিয়ে যদি আমাদের অতিরিক্ত কিছু প্রয়োজনীয়তা পূরণের দরকার হয়, তাহলে সেই অতিরিক্ত প্রয়োজনীয়তাকে শনাক্ত করতে হবে এবং সেই অতিরিক্ত প্রয়োজনীয়তাকেও আমাদেরকে নথিভুক্ত করতে হবে। তাহলে আমি আরেকবার এই পুরো ব্যাপারটাকে আমি আবার একবার বলছি, যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস যেটা সফটওয়্যার উন্নয়নের প্রথম ধাপ, সেই ধাপে আমাদেরকে অন্তিম ব্যবহারকারীর চাহিদা শনাক্ত করতে হবে এবং সেই চাহিদার উপর ভিত্তি করে একটি নথি প্রস্তুত করতে হবে এবং সেই নথিটিকে বিশ্লেষণ ও যাচাই করতে হবে যে সেটি বাস্তবায়িত করা সম্ভব হবে কিনা, এবং তারপরে এই পর্যায়ক্রমে যদি নতুন করে কোনো চাহিদা তৈরি হয়, তাহলে সেই চাহিদাকে শনাক্তকরণ করে তাকে নথির অন্তর্ভুক্তকরণ করতে হবে। তাহলে এটি হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের ধারাবাহিক প্রক্রিয়া। এবার আমাদের জানতে হবে যে রিকোয়ারমেন্ট কত ধরনের হয়। তো প্রথমত আমরা যদি শুধু এর ইম্পর্টেন্স বা প্রাধান্য অনুযায়ী শ্রেণী বিভাগ করি, তাহলে এটি 3 ধাপে বিবেচিত হবে। তার ধাপগুলো কি কি? সবসময় রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা 3 ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে যে কিছু এমন প্রয়োজনীয়তা থাকে সফটওয়্যারটিকে সঠিকভাবে কাজ করবার জন্য, যারা হলো অপরিহার্য, যাদেরকে আমরা বাদ দিতে পারি না, সেটি প্রথম ধরনে পড়ে। দ্বিতীয় ধরনের প্রাধান্য অনুযায়ী শ্রেণী বিভাগে পড়ে এমন কিছু রিকোয়ারমেন্ট যেটা অপরিহার্য নয়, মানে থাকলে ভালো, না থাকলেও অসুবিধার কিছু নেই, দ্যাট ইজ অপশনাল। কিন্তু এমন কিছু রিকোয়ারমেন্ট থাকে যাকে দরকার পড়লে কমপ্লেক্সিটি বা কমপ্লিকেটেড বা জটিলতা কাটানোর জন্য আমরা বাদ দিতে পারি, তাহলে সেই ধরনের রিকোয়ারমেন্টও কিছু থাকে। তাহলে প্রথমে যেগুলো অপরিহার্য রিকোয়ারমেন্ট তাদের বা প্রয়োজনীয়তা, তাদের আমাদের বেছে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যেগুলো খুব গুরুত্ব কিন্তু আবশ্যক নয়, সেগুলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে আমরা রাখবো না বাদ দেব। তৃতীয়ত যেগুলো অতিরিক্ত জটিলতার
তৈরি করছে, যে সমস্ত প্রয়োজনীয়তাগুলো, সেই সমস্ত প্রয়োজনীয়তাগুলোকে শনাক্ত করে তাদেরকে বাদ দিতে হবে, যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি সচল হয়, সুস্থ হয়। এবার খুব দরকারি যেটি যেটি আমাদের টেকনিক্যাল ভাষায় বা এমসি এর ভাষায়, যাদেরকে আমরা ইংলিশে বলি ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, তাদেরকে যদি আমি বাংলায় বিশ্লেষণ করতে চাই, তাকে বলা হয় কার্যকরী এবং অকার্যকরী। কার্যকরী মানে সহজ ভাষা হচ্ছে যে সিস্টেমটি কি কি কার্য রিকোয়ারমেন্ট অনুযায়ী বা প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পন্ন করবে। সিস্টেমটি যে যে কার্যগুলোকে আমাদের দরকার অনুযায়ী সম্পন্ন করবে, সেগুলো হলো তার কার্যকরী রিকোয়ারমেন্টস। কিন্তু প্রত্যেকটা সিস্টেম শুধু কি কাজ করবে এটাই একমাত্র তাদের থেকে আমাদের দরকার নয়। আমাদের তাদের থেকে এটাও এক্সপেক্টেড বা এটাও আমাদের চাহিদা যে তার গুণগত মান সঠিক থাকুক, তার দক্ষতা সঠিক থাকুক, তার 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 যে ব্র্যান্ড বা তার নাম সঠিক থাকুক, যাতে সেটি ব্যবহারকারীর মধ্যে সর্বগুণ সম্পন্ন হয়ে তাকে গৃহীত হয়। তাহলে সেই জন্য কিছু এমন বৈশিষ্ট্য বা কিছু এমন নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বা অকার্যকরী রিকোয়ারমেন্টস থাকে, যার ছোট্ট করে যদি আমরা সহজভাবে বলতে চাই, তাহলে বলতে হবে যে সিস্টেম কত সহজে সেটা কাজ করবে, সিস্টেম কত ভালোভাবে কাজ করবে। তাহলে কার্যকরী রিকোয়ারমেন্ট মানে সিস্টেম কিভাবে কাজ করবে, এবং অকার্যকরী রিকোয়ারমেন্ট মানে সিস্টেম কত ভাবে কাজ করবে, কত ভালোভাবে কাজ। তাহলে এবার যদি আমি উদাহরণস্বরূপ বলি, তাহলে যেগুলো কার্যকরী রিকোয়ারমেন্ট মানে আমাদের যে সিস্টেম তৈরি হবে তাতে কি কি ইনপুট বা কি কি তথ্য প্রবেশ করবে, আমাদের যে সিস্টেম যেটি সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে তৈরি হবে তা তা কি কি তথ্য তৈরি করবে বা আউটপুট, এবং আমাদের স্টোরেজ স্ট্রাকচার বা এই ধরনের সফটওয়্যারকে তৈরি করতে গেলে কতটা জায়গা কম্পিউটারে আমাদের রাখতে হবে, কম্পিউটেশনাল ক্যাপাসিটি বা কম্পিউটারের ক্ষমতা কতটা হতে হবে, কতটা সময় লাগতে হবে, এবং কতটা সম্মেলন বা সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে। তাহলে যে রিকোয়ারমেন্ট গুলোকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় ফাংশনাল রিকোয়ারমেন্টস। মানে সিস্টেমের ইনপুট, সিস্টেমের আউটপুট, সিস্টেমের মেমোরি, সিস্টেমের কম্পিউটেশনাল ক্ষমতা, সিস্টেমের টাইমিং রিকোয়ারমেন্ট, এবং সেই সিস্টেমের কম্প্যাটিবিলিটি বা সিঙ্ক্রোনাইজেশন বা সম্মেলন, যা ব্যবহার করছি তাদের সাথে চাহিদার যে সম্মেলন সেটা থাকতে হবে। কিন্তু অকার্যকরী রিকোয়ারমেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে সফটওয়্যারটি তৈরি হলো তার গুণগত মান কি, তার ব্যবহারযোগ্যতা কি, সেই সিস্টেমটি কিরকম করে পারফরমেন্স দিয়েছে, বা পারফরমেন্স দিলে সেই পারফরমেন্সের নির্ভরযোগ্যতা কতটা বা রিলায়েবিলিটি কতটা, এবং তাকে আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো বা তার পোর্টেবিলিটি কতটা। তাহলে যে পরিমাপগুলোকে আমরা আমরা বলি একটি ছেলে পরীক্ষায় পেয়েছে 100-র মধ্যে 90, এটা হলো ফাংশনাল, যে এটা বোঝা গেল যে তার নম্বরের দরকার ছিল এবং পরীক্ষায় সে 190 পেয়েছে। এবং যদি আমি গুণগত মান বলি ছেলেটির, তাহলে আমি 190 পেয়েছে বলবো না, বলবো ছেলেটি মোটামুটি একটি ভালো ছেলে, যে উপরের দিকে তার ফলাফলকে রেখেছে। তাহলে যখন সে সত্যিকারের কত নম্বর পেল, সেটা তার কার্যকরী রিকোয়ারমেন্ট, যে যদি একটি ভালো ছেলে হতে হয় তাহলে ওপরের দিকে নম্বর রাখতে হবে গুণগতভাবে, সেটাকে আমরা মাপতে পারছি, 100-তেও কত শতকরা কত পেয়েছে সেটা বার করতে পারছি, এবং সেটা একটি ভালো ছেলে হওয়ার ফাংশনাল রিকোয়ারমেন্ট। নন ফাংশনাল কি না, ছেলেটির মধ্যে দক্ষতা আছে, ছেলেটির মধ্যে পরিশ্রম আছে, ছেলেটির মধ্যে গুণ আছে, তাই সেই জায়গাটায় পৌঁছতে পেরেছে, এটা তার নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো এইভাবে আমরা সহজ উদাহরণের মাধ্যমে ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর ডিফারেন্সটা বা পার্থক্যটাকে ধরাতে পারি। আচ্ছা, এটা তো সহজভাবে রিকোয়ারমেন্টের ধরনকে আমরা বিবেচনা করলাম।
এবং তার দুটো টেকনিক্যাল বা আমরা ব্যবহারিক সংজ্ঞা দিলাম, যে কার্যকরী এবং অকার্যকরী প্রয়োজনীয়তা, কার্যকরী প্রয়োজনীয়তা বিশ্লেষণ এবং অকার্যকরী প্রয়োজনীয়তা বিশ্লেষণ। যখনই আমরা কোনো সফটওয়্যারকে উন্নয়ন করতে যাব আমাদের একটি প্রজেক্ট তৈরির সময়, সেখানে সেই এসআরএস এর মধ্যে তার কার্যকরী প্রয়োজনীয়তা এবং অকার্যকরী প্রয়োজনীয়তাকে শনাক্ত করে রাখতে হবে। এবার আমরা যেটা বলেছিলাম যে শুধু শনাক্ত করলেই হয় না, আমরা এখন দেখলাম যে প্রাধান্য অনুযায়ী এবং আমরা আগের স্লাইডেই দেখেছি প্রাধান্য অনুযায়ী এবং ধরন অনুযায়ী কত রকমের রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা হয়। এবার আমরা বলবো যে যখন আমরা এই ধরনগুলোর উপর ভিত্তি করে আমরা যখন ইউজার বা ফাইনাল অন্তিম ব্যবহারকারীর থেকে বিভিন্ন রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের বিভিন্ন রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তাকে শনাক্ত করে ফেলেছি, সেখানেই আমাদের কাজটা শেষ হয়ে যায়নি। এবার একটি সুন্দর নথির মধ্যে আমাদের সেই শনাক্তকৃত চাহিদাগুলোকে বিবৃত করতে হবে, কিন্তু তার একটা ফরম্যাট বা তৈরি করা ধরন আছে, যেই ধরনের মধ্যে সেই শনাক্তকৃত প্রয়োজনীয়তাগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। তো সেই ধরনের একটা ছবি আমরা দিয়েছি, দেখুন। সেই ধরনের ছবিতে প্রথম আসছে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। তো এই যে আমরা যখনই এসআরএস নথি লিখতে শুরু করব বা এসআরএস ডকুমেন্ট তৈরি করতে শুরু করব, তখন আমাদের প্রথম অংশে লিখতে হবে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এবার এই ভূমিকাকে আমরা কিছু অন্তর্বর্তী বিভাগে বিভক্ত করেছি: উদ্দেশ্য, পরিসর, সংজ্ঞা, তথ্যসূত্র এবং সংক্ষিপ্ত বিবরণ। উদ্দেশ্য, পরিসর, সংজ্ঞা, তথ্যসূত্র এবং সংক্ষিপ্ত বিবরণ। তো আমরা যদি উদ্দেশ্য বলি তাহলে প্রথমেই আমাদের বিবৃত করতে হবে আমরা কেন এই সফটওয়্যারটি উন্নয়ন করতে গেলাম। তাহলে আমাদের সফটওয়্যার তৈরির লক্ষ্য কি? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পরিসর বা স্কোপ কি, মানে এই সফটওয়্যারটি যেটা আমরা উন্নয়ন করব সেটা আমরা কোন কাজের জন্য ব্যবহার করব। তৃতীয় হলো কি সফটওয়্যার তৈরি করতে চলেছি তার সংজ্ঞা। চতুর্থ হলো রেফারেন্স, আমরা কোন নথি বা কোন কোন নথি ইহা তৈরি করতে আমাদের সাহায্য করেছে, এবং পুরো সফটওয়্যারের একটা সংক্ষিপ্ত বিবরণ বা ওভারভিউ। তাহলে আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিই, ধরুন মুভি টিকিট বা সিনেমার যে টিকিট আমরা কাটি, যে সাধারণত দেখা যায় যে আমরা সিনেমা হলের লোকেশনে যাই, মানে যেখানে রয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটি। কিন্তু সেই ব্যবস্থাটা আস্তে আস্তে আমরা অনলাইন মানে কম্পিউটারের দ্বারা সহজে বাড়ি থেকে বসে যাতে সেই কাজটা করা যায় সেটা করতে চলেছি, এবং তার জন্য আমাদের একটা সফটওয়্যার তৈরি করতে হবে। এবার সেই সফটওয়্যারটা যদি তৈরি করতে যাই তাহলে আমাদেরকে সেই সফটওয়্যারটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের প্রথম যে ভূমিকা কিভাবে হবে। তো আমরা বলবো যে উদ্দেশ্য কি না, আমাদের যেটা অটোমেটিক ম্যানুয়াল ছিল, মানে আমরা গিয়ে যে আমরা সিনেমার টিকিট কাটতাম সেটাকে আমরা একটি সফটওয়্যারের দ্বারা করব, সেই সফটওয়্যার আমরা তৈরি করব। স্কোপ বা পরিসর এর একটি উল্লেখযোগ্য উদাহরণ আমরা দিই, যেমন বুক মাই শো, এটি একটি সফটওয়্যার
যার দ্বারা আমরা বাড়িতে বসে সিনেমার টিকিট কাটতে পারি। সেটা হলো তার পরিসর। সংজ্ঞা, এটি সিনেমার টিকিট কাটতে এবং কি তার সিনেমার টিকিটের কি প্রয়োজনীয়তা আছে, কি কি বসার সিট অ্যাভেলেবেল আছে বা তৈরি তৈরি রয়েছে, এবং আমরা কত তার দাম, এই সব সম্পর্কে, এবং কি কি সিনেমা শো চলছে, কি কি তার টাইমিংস, তার টিকিট এখন রয়েছে কিনা, এই সমস্ত তথ্য আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে পাবো এবং টিকিট বুক এবং টিকিটকে আমরা ক্যান্সেল করতে পারবো। এটি হলো তার সংজ্ঞা। তথ্যসূত্র, তথ্যসূত্র হচ্ছে রেফারেন্সেস। আমাদের কিছু রেফারেন্স লাগবে জানবার জন্য যে আসলে ঘটনাটিকে যদি আমরা সফটওয়্যার অন্তর্ভুক্ত করতে চাই, অরিজিনালি বা প্রাথমিকভাবে কি ঘটছে তা আমাদের জানতে হবে। এবং সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে পুরো সিস্টেমটাই তাই করবে যে এটি একটি অ্যাপ বা একটি সফটওয়্যার হিসেবে উন্নয়ন করা হবে, এবং এতে সমস্ত কিছু কি কি যদি সারা শহরে বিভিন্ন সিনেমা হল, তাদের মধ্যে কি কি শো চলছে, কখন চলছে, কত সিট অ্যাভেলেবেল আছে, কিভাবে আমরা টিকিট বুক করব, সেই সমস্ত নথি এবং অনলাইন টিকিট তো কাটা এবং টিকিট ব্যবহার করা এবং বা টিকিট ক্যান্সেল করা, এই সবকটা তার দ্বারা করতে পারবো। এটা হলো তার ওভারভিউ বা সংক্ষিপ্ত বিবরণ। এবার আমরা 2 নম্বরে আসি এসআরএস নথির ক্ষেত্রে। নাম্বার, পণ্যের দৃষ্টিভঙ্গি, মানে সফটওয়্যারটি বিদ্যমান সিস্টেমের সাথে কিভাবে সম্পর্কিত। পণ্যের কার্যাবলী, সফটওয়্যার কি কি কাজ করবে, এটা আমরা আগেই বললাম। সফটওয়্যারটি বিদ্যমান সিস্টেমের সাথে কিভাবে সম্পর্কিত, মানে আমাদের কাছে যা যা রয়েছে তা ওই তৈরি হওয়া সফটওয়্যারটির সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমাদের দেখতে হবে। পণ্যের কার্যাবলী, প্রোডাক্ট ফাংশনস এবং প্রোডাক্ট ফাংশনস এবং প্রোডাক্ট ফাংশনস মানে সফটওয়্যারটি কি কি করবে এবং ব্যবহারকারীর বৈশিষ্ট্য, যে এর অন্তিম ব্যবহারকারী হবে তার কি বৈশিষ্ট্য। এক্ষেত্রে দর্শক কি হলো সেই ব্যবহারকারী। পণ্যের ফাংশন হলো দর্শককে সাহায্য করা সবকিছু সুষমভাবে করে সিনেমার টিকিটটিকে যাতে সে নিজের জন্য অনলাইন বা সফটওয়্যারের দ্বারা কিনতে পারে। সীমাবদ্ধতা হচ্ছে হচ্ছে কিছু সীমাবদ্ধতা সবসময় থাকে, এবং এই সফটওয়্যার নির্মাণ করতে গিয়ে যে সমস্ত সীমাবদ্ধতা থাকবে তা এই এই কলামে আমাদেরকে নথিভুক্ত করতে হবে। অনুমান, প্রত্যেকটি সফটওয়্যারকেই যদি আমাদের উন্নয়ন করতে হয় কিছু কিছু ধারণা বা কিছু ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা আমাদেরকে নিজেদের থেকে তৈরি করতে হয়, এবং সেই সেই ধরনের কোনো ধারণা বা নির্ভরশীলতা যদি থাকে সামগ্রিকভাবে এই সফটওয়্যারটি তৈরি করতে গেলে, সেটাকে এই অংশে নথিভুক্ত করতে হবে। ওকে, এবার আমরা পরের স্লাইডে যাই। সেখানে আমাদের তৃতীয় পর্যায়কে বলা হয়েছে। তৃতীয় পর্যায় মানে হচ্ছে প্রথম, আমরা যদি এসআরএস এর পর্যায়গুলোকে নির্দেশিত করি, প্রথম পর্যায় হলো ভূমিকা বা ইন্ট্রোডাকশন, যেখানে আমাদের উদ্দেশ্য, পরিসর, সংজ্ঞা, তথ্যসূত্র এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয় কার সম্বন্ধে, যে সফটওয়্যারটি আমরা তৈরি করতে চলেছি তার সম্বন্ধে। তারপরে যদি আমরা সামগ্রিক বিবরণ বা ওভারঅল ডেসক্রিপশন, যা দ্বিতীয় পর্যায়ে যাই, সেখানে প্রোডাক্টের দৃষ্টিভঙ্গি বা পণ্যের দৃষ্টিভঙ্গি, যে আমাদের এই পণ্যের কি করতে চায়, পণ্যের কার্যাবলী কি কি কাজ করবে, ব্যবহারকারীর বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা যদি কিছু থাকে, অনুমান বা নির্ভরতা যদি কিছু থাকে, এগুলোকে নথিভুক্ত করতে হয়। আচ্ছা, এবার পরের যেটা রয়েছে সেটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে নির্দিষ্ট রিকোয়ারমেন্টস,
বা স্পেসিফিক রিকোয়ারমেন্টস। এবার এটা কি হয় যে আমরা তো একটি সফটওয়্যার তৈরি করি না, আমরা প্রচুর সফটওয়্যার তৈরি করি, এবং এই প্রচুর সফটওয়্যার তৈরি করতে গিয়ে যদি আমাদেরকে প্রচুর সফটওয়্যার তৈরি করতে গিয়ে যদি আমাদেরকে আহ প্রত্যেককে আলাদা আলাদা, একটা জায়গায় তারা প্রত্যেকে আলাদা হয়ে যায়, এবং সেই সেই নির্দিষ্ট সফটওয়্যার অনুযায়ী যে নির্দিষ্ট যে প্রয়োজনীয়তা তা এই অংশে বিবৃত হয়। যেমন ধরা যাক বাহ্যিক ইন্টারফেস, মানে যেখানে যখন অন্তিম ব্যবহারকারী ব্যবহার করতে যাবে তখন সে যে তথ্য দেবে এবং যে সে তথ্য পাবে, মানে যে তথ্য দেবে মানে কি ইনপুট দেবে, যে তথ্য পাবে মানে কি আউটপুট পাবে, এই দুটো যে ইন্টারফেস বা যে কি বলবো যে প্ল্যাটফর্ম থেকে আমরা পাই তাকে বলা হয় বাহ্যিক ইন্টারফেস। মানে যে অংশে গিয়ে, যেমন এখন আমি যেখানে পড়াচ্ছি সেটা আমার ইন্টারফেস আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, সেরকমই যখন ব্যবহারকারী তার সফটওয়্যারকে কাজ করবে তার একটা ইন্টারফেস থাকবে বা একটা যোগাযোগ সূত্র থাকবে। এবারে হচ্ছে সেই জায়গাটাকে আমাদের চিহ্নিত করতে হবে যে কোথায় ইনপুট এবং আউটপুট যোগাযোগ করবে। দ্বিতীয় হচ্ছে এই সফটওয়্যার তৈরি করার জন্য যেটা আমরা একটু আগেই বিশ্লেষণ করেছি, যে সিস্টেমের কাজের ধরন এবং পারফরমেন্স রিকোয়ারমেন্ট, সিস্টেমের কাজের ধরন এবং পারফরমেন্স রিকোয়ারমেন্ট। তার মানে একটা হচ্ছে সিস্টেমটি কি কি কাজ করবে এবং আরেকটি হচ্ছে সিস্টেমের কি কি গুণগত মান থাকবে। এই সিস্টেম করতে গেলে যদি আমাদের তথ্য সম্ভার বা ডেটাবেস এর দরকার হয়, তাহলে তার যদি কোনো প্রয়োজনীয়তা থাকে সেটা এই অংশে বিবৃত করা হবে। এবং ডিজাইন সীমাবদ্ধতা, ডিজাইন করতে গিয়ে যদি কোনো শর্ত সাপেক্ষিত হয় সেটাকে এই অংশে বিবৃত করতে হবে। এবং যে এই সম্পূর্ণ যে সফটওয়্যার, তার যদি কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকে, তার নির্ভরযোগ্যতা, তার নিরাপত্তা, তার ব্যবহারযোগ্যতা, তাকে এই অংশে বিশ্লেষণ করতে হবে। এবং রিকোয়ারমেন্টের শ্রেণীবিন্যাস সেটা তার পরের অংশে, এবং কোন ধরনের রিকোয়ারমেন্ট এবং অতিরিক্ত মন্তব্য যদি কিছু থাকে তাহা এই অংশে বিবৃত করতে হবে। এই সম্পূর্ণটাই বিবরণ করছে আমাদের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট পর্যায়কে। যেমন ধরুন আমি একটু আগে যে উদাহরণটি দিচ্ছিলাম, যে একটি মুভি টিকিট বিক্রির সফটওয়্যার, সেক্ষেত্রে তার ইন্টারফেসটি কি হবে, একটি কম্পিউটারের ডেস্কটপই তার ইন্টারফেস হবে। কার্যকরী রিকোয়ারমেন্টস না সে সম্পূর্ণ হল ভিত্তিক, বিল ভিত্তিক, টিকিট ভিত্তিক, সিট ভিত্তিক, সঠিক ইনফরমেশন বা তথ্য ব্যবহারকারী ইউজারকে সে প্রদান করছে, এটা হচ্ছে তার কার্যকরী রিকোয়ারমেন্ট। এবং যখন সে প্রদান করছে তখন কখনো ইউজার কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না, যেরকম ভাবে সে রিকোয়েস্ট করছে বা অনুরোধ করছে সেইভাবেই সে সঙ্গে সঙ্গে তার রেসপন্স বা তার উত্তর পাচ্ছে সেটা দেখতে হবে। এবং কতটা দক্ষতার দ্বারা কতটা তাড়াতাড়ি সে এই উত্তরটি সফটওয়্যার থেকে পাচ্ছে এবং সঠিক পাচ্ছে সেটা, এবং প্রতিক্রিয়া টাইমিংস, মানে আমি কতটা তাড়াতাড়ি আমার অনুরোধ দিচ্ছি, তার বদলে কতটা তাড়াতাড়ি আমার প্রতিক্রিয়াটি কার্যকর হচ্ছে, এবং কত ভালোভাবে বাড়ি থেকে আমি টিকিটটি বুক করতে পারছি, এটা তার পারফরমেন্স রিকোয়ারমেন্ট। আমাদের টিকিট ডেটাবেস তো রাখতেই হবে, কোন সিনেমা আমাদের, সেক্ষেত্রে কটা হল আছে তার একটি তথ্য ভান্ডার রাখতে হবে, কটা লোকেশন আছে বা জায়গা আছে যেখানে হলগুলি আছে তার তথ্য ভান্ডার রাখতে হবে। প্রত্যেক হলে কটা আলাদা আলাদা করে হল আছে বা তাদের মধ্যে কত সিট আছে, এবং তার মধ্যে কত সিট এখন বুকিং হয়ে গেছে কত হয়নি, এর একটা ডেটাবেস রাখতে হবে। এবং যে যে সিটগুলো বুকিং হলো কিন্তু তারপরে আবার ক্যান্সেল হয়ে গেল তারও একটা তথ্য ভান্ডার বা ডেটাবেস রাখতে হবে। তো এই যে ডেটা সংরক্ষণ, এটাও আমাদেরকে করে রাখতে হবে, না হলে আমাদের সফটওয়্যার কাজ করবে না। যদি এই ক্ষেত্রে ডিজাইনের কোনো সীমাবদ্ধতা থাকে, সে ডেভেলপার যে এটিকে তৈরি করবে সে সেটাকে এই জায়গায় নথিভুক্ত করবে, সফটওয়্যার সিস্টেমের বৈশিষ্ট্যকে সে সফটওয়্যারটি তৈরির পর এই জায়গায় নথিভুক্ত করবে, এবং রিকোয়ারমেন্ট গুলোকে সংগঠিত করে সে এই জায়গায় নথিভুক্ত করবে, এবং অতিরিক্ত মন্তব্য যদি স্পেসিফিক বা নির্দিষ্ট সফটওয়্যারের জন্য যদি কিছু থাকে তা সে এই জায়গায় নথিভুক্ত করবে।
এবং 4 নম্বরে আসছে সহায়ক তথ্য বা সাপোর্টিং ইনফরমেশন। একটা সফটওয়্যারকে তৈরি করতে গেলে তার যে সূচিপত্র, তার মধ্যে কি কি রয়েছে সেটা সূচিপত্র ও সূচক বা টেবিল অফ কন্টেন্টস অ্যান্ড ইন্ডেক্সে নথিভুক্ত হবে। এবং যার যার রেফারেন্স আমি নিয়েছি বা অতিরিক্ত নথি আমি যা নিয়েছি আমার এই সফটওয়্যারটি তৈরি করার জন্য, তা পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স এই জায়গাতে নথিভুক্ত হবে। তাহলে আমি যদি একটি জিনিস একটি এসআরএস কে তৈরি করতে যাই একটি সফটওয়্যার উন্নয়নের আগে, তাহলে সেই এসআরএস তার রিকোয়ারমেন্টের বিভিন্ন দিককে নথিভুক্ত করবে। প্রথমে সে ভূমিকা নেবে, তারপরে সে সামগ্রিক বিবরণ দেবে, তারপরে সে নির্দিষ্ট রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তাকে জানাবে, তারপরে সে সহায়ক তথ্য তৈরি করবে। একটি সফটওয়্যার যখন তৈরি হয় তখন যে সফটওয়্যারটি তৈরি করে তার কাছে একটি নথিকে অবশ্যই রাখতে হয়। সেই নথির গুণগত মান যত ভালো হয় সফটওয়্যারটির গুণগত মান তত ভালো হয়। এবং সেই নথিটিরই নাম হলো সফটওয়্যার রিকোয়ারমেন্ট সিস্টেম। কারণ আমরা ভালোভাবেই জানি একটি সিস্টেম যেটাকে আমরা তৈরি করতে চলেছি তার প্রয়োজনীয়তা যদি আমাদের কাছে মানে স্বচ্ছ না হয়, তাহলে কখনোই তার যে ডিজাইন বা যে তার যে তৈরি সেটা কখনোই আমাদের কাছে গুণগত মান দেবে না। যত সুন্দর হবে তার এসআরএস নথিকরণ, তত সুন্দর হবে সেই সফটওয়্যারের ডেভেলপমেন্ট বা উন্নয়ন। এছাড়া আমাদের আরেকটি জায়গা যেটি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন রিকোয়ারমেন্টে সংগ্রহ করছি তখন আমাদের কি কি টুলস এর সহায়তা নিতে হচ্ছে। সেটাও একটা আলাদা ধরনের একটি কাজ। যে রিকোয়ারমেন্ট যিনি সংগ্রহ করবেন, যার নাম হয় সিস্টেম অ্যানালিস্ট, তার কাছে কি কি উপায় থাকবে যার দ্বারা তারা এই উৎস থেকে এই তথ্য সংগ্রহণ করতে পারবেন। প্রধান 4টি টুল: রেকর্ড রিভিউ, অনসাইট পর্যবেক্ষণ, সাক্ষাৎকার এবং প্রশ্নাবলী। রেকর্ড রিভিউ মানে যখন একটি সিস্টেম অ্যানালিস্ট যখন কোনো একটি সফটওয়্যার যেটি ম্যানুয়াল থেকে অটোমেটিক বা মানে মানুষ ব্যবহৃত থেকে যখন সে অটোমেটিক হয়ে যাচ্ছে, তখন আমরা যে যে জিনিসগুলোকে দেখব, প্রথমত তার এতদিন পর্যন্ত যে কাজটি হয়েছে, যে কাজটিকে আমরা অটোমেটিক করতে চাইছি, এতদিন পর্যন্ত মানুষই সেটাকে দক্ষতার সাহায্যে করার চেষ্টা করত। সেই সমস্ত নথি, সেই সমস্ত ম্যানুয়াল, সেই সমস্ত ফর্ম, সেই সমস্ত বই পর্যালোচনা করতে হবে। এই ঘটনাটিকে বলা হয় রেকর্ডের পর্যালোচনা বা রেকর্ড রিভিউ। বর্তমান সিস্টেমের ফরম্যাট ও কার্যাবলী বোঝা এবং শুধু তা পর্যালোচনা করলে হবে না। আপাতত আমরা যে অটোমেটাইজেশন করছি বা আমরা যে যে যান্ত্রিক করছি ব্যাপারটিকে, মানে মানে ম্যানুয়াল থেকে যে আমরা যে যান্ত্রিক করছি, সেই ব্যাপারটার জন্য এখনকার যে সিস্টেম তৈরি হবে তার ফরম্যাট এবং তার কার্য বোঝা, এটাও আমাদের দরকার। ঠিক আছে, এটা করতে সময় লাগে, এটি সময় সাপেক্ষ টুল। পরের টুলটি হলো সিস্টেম অ্যানালাইস্ট নিজে অনসাইট বা পর্যবেক্ষণে যাবেন, যেখানে যেখানে কাজটি হচ্ছে সেখানে গিয়ে দেখবেন এতদিন কাজটি কিভাবে হতো। তাহলে বিদ্যমান সিস্টেম, মানে যার জন্য আমরা একে যান্ত্রিক করতে এখন তৎপর হয়েছি, তাই বিদ্যমান সিস্টেমের সমস্যাকে শনাক্ত করার জন্য আমাদেরকে অনসাইট পর্যবেক্ষণ করতে হবে। তৃতীয় হচ্ছে, প্রথমটি হলো রেকর্ড রিভিউ, তারপরেরটি হলো অনসাইট পর্যবেক্ষণ, তারপরেরটি হলো সাক্ষাৎকার মানে ইন্টারভিউ। তার মানে মানুষের সাথে সরাসরি পর্যালোচনার দ্বারা আমাদেরকে বার করতে হবে রিকোয়ারমেন্ট, বা অন্তিম ব্যবহারকারী বা ইউজারের সাথে, ফাইনাল ইউজারের সাথে কথোপকথনের মাধ্যমে আসল যে প্রয়োজনীয়তা তাকে শনাক্ত করে নিতে হবে। এবং সেটি খুবই ভালোভাবে সিস্টেম অ্যানালিস্টের দক্ষতার উপর নির্ভর করবে। এবং অন্তিম শেষ হলো প্রশ্নাবলী বা কোশ্চেনিয়ার। যখন মৌখিকভাবে অনেক মানুষের থেকে সমস্ত উত্তর পাওয়া যায় না বা রেকর্ড রিভিউ করে সমস্যাটাকে পুরোপুরি বোঝা সম্ভব নয়, এবং লোকেশনে গিয়েও আমরা সঠিকভাবে প্রয়োজনীয়তাটাকে শনাক্ত করতে পারি না, তখন আমরা শেষ প্রচেষ্টা করি একটি কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে বা বিভিন্ন প্রশ্নাবলীর মাধ্যমে, তা ফিল আপের মাধ্যমে বা তা পূরণের মাধ্যমে আমরা অন্তিম ব্যবহারকারী বা ফাইনাল ইউজারের থেকে এর ফাইনাল ইউজারের থেকে এর প্রয়োজনীয়তাটাকে বিশ্লেষণ করবার চেষ্টা করি।
তাহলে আমরা যদি 4টি টুল কে শনাক্ত করি, তাহলে সেই 4টি টুল যারা প্রয়োজনীয়তা শনাক্তকরণে আমাদের সাহায্য করে বা আরো নির্দিষ্টভাবে সিস্টেম অ্যানালিস্টকে সাহায্য করে, তাহলে তারা হলো রেকর্ড রিভিউ, অনসাইট পর্যবেক্ষণ, সাক্ষাৎকার এবং প্রশ্নাবলী। এই 4টি টুলের দ্বারা যিনি রিকোয়ারমেন্ট সংগ্রহ করবেন তার পক্ষে সম্ভব হয় প্রয়োজনীয়তাটাকে শনাক্ত করতে। এর পরের অংশে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে ধাপটি বলছিলাম সফটওয়্যার উন্নয়নের, সেটা হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। এবার আমরা আজকে একটি নতুন জিনিস পড়বো যেটা আমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে। মানে আমরা আজকে এবার রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে আমরা যে শুধু এসআরএস এর ওপর ভিত্তি করব তা নয়, আমরা কি করব, এই যে এসআরএস টি আমরা তৈরি করলাম এবং এর থেকে যে আমরা পরবর্তী ধাপে যাব মানে ডিজাইন, সেই ধাপে যাওয়ার আগে আমরা কি করব, পুরো ব্যাপারটা যেটা নথিভুক্তকরণ হয়েছে তাকে একটা ডেটা প্রবাহ দ্বারা প্রকাশ করার প্রচেষ্টা করব। এবং এই যে ডেটা প্রবাহকে আমরা যে মানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করবে তা ওই শনাক্তকৃত রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে বা শনাক্তকৃত প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আমরা যে ডেটা ফ্লো ডায়াগ্রামটি তৈরি করব সেটা আমাদের মস্তিষ্ক প্রসূত হবে। সেই জন্য এটাকে বলা হয় কনসেপচুয়াল ডায়াগ্রাম। সেটা আমাদের মস্তিষ্ক প্রসূত হয় বলে এটাকে বলা হয় কনসেপচুয়াল ডায়াগ্রামস। তো এই যে কনসেপচুয়াল ডায়াগ্রামস, এটা দু ধরনের হয়, একটা হয় ডেটা ফ্লো ডায়াগ্রাম, একটা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আজকের সময় অনুযায়ী আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামটাকেই পর্যালোচনা করব, যে আমরা এতক্ষণ ধরে যে প্রয়োজনীয়তাগুলোকে শনাক্ত করার চেষ্টা করলাম, তার উপায় জানলাম, সেই প্রয়োজনীয়তার ধরন জানলাম, সেই প্রয়োজনীয়তাকে নথিভুক্ত করার চেষ্টা করলাম এবং সেই প্রয়োজনীয়তাকে কিভাবে নথিভুক্ত করতে পারি সেইগুলো দেখলাম। এবার হলো সেই যে তৈরি করা যে রিকোয়ারমেন্ট বা সেই যে শনাক্ত করা যে প্রয়োজনীয়তা, তার উপর ভিত্তি করে একটি সহজ ডায়াগ্রাম বা ফ্লো চার্টকে আমরা আঁকার চেষ্টা করব, যার দ্বারা কি হবে, এর পরের যে ধাপ ডিজাইন, তার সেই যে ডিজাইনার হবে সেই ডিজাইনার সেই সাহায্যটা সে এই মস্তিষ্ক প্রসূত ডায়াগ্রামের থেকে নেবে, যে মস্তিষ্ক প্রসূত ডায়াগ্রাম কিনা যে মস্তিষ্ক প্রসূত ডায়াগ্রাম কিনা ডেটা ফ্লো ডায়াগ্রামকে যে যে মস্তিষ্ক প্রসূত ডায়াগ্রাম, যার আরেক নাম ডেটা ফ্লো ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম কিনা সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যে এই ধরনের যদি প্রয়োজনীয়তা হয় তাহলে এই ধরনের প্রয়োজনীয়তার পর যে যে তথ্যকে আমরা বা যে প্রয়োজনীয়তাকে আমরা শনাক্ত করব, সেই অনুযায়ী তথ্যটা পুরো সিস্টেমের মধ্য দিয়ে কিভাবে ফ্লো করবে। এবং এই যে অন্তর্বর্তী এই যে মস্তিষ্ক প্রসূত ডিজাইন বা ইন্টারমিডিয়েট কনসেপচুয়াল ডায়াগ্রাম, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস এর থেকে তৈরি এবং এইটি আমাদেরকে ফাইনাল ডিজাইন বা লজিক মানে যেটা আমাদের যে অন্তিম ডিজাইন অফ সফটওয়্যার তাতে আমাদেরকে সাহায্য করবে। আমরা দেখি ডেটা ফ্লো ডায়াগ্রাম মানে হলো সিস্টেম ডেটার প্রবাহকে গ্রাফিক্যাল আকারে দেখা যায়। এর 4টি কম্পোনেন্ট বা উপাদান থাকে। নাম্বার 1 হলো বা 1 নম্বর হলো বাহ্যিক সত্তা বা এক্সটার্নাল এন্টিটি। এটা দুটো ব্যাপার আছে, ডেটার উৎস বা ডেটার গন্তব্য। দ্বিতীয় হলো প্রসেস, ইহা হলো ইনপুট ডেটা, মানে আমি যে তথ্যকে সিস্টেমে প্রবেশ করালাম তার প্রক্রিয়াকরণ। তারপরে হলো ডেটা ফ্লো, যেটা বিভিন্ন প্রসেস গুলোর মধ্যে সংযোগ করে, এবং ডেটা স্টোর, যেখানে ডেটা জমা থাকে। এবং এদের যে চিহ্নগুলো আমরা দেখে নিই, ডেটা ফ্লোকে একটি অ্যারো দ্বারা প্রকাশিত করা হয়, প্রসেসকে একটি ইক্লিপস বা সার্কেলের দ্বারা প্রকাশ করা হয়, বাহ্যিক সত্তাকে একটি আয়তাকার বা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে প্রস্তুত করা হয়, মানে সিস্টেমের ডেটার উৎস বা গন্তব্যকে, এবং ডেটা ভান্ডারকে আমরা ওই রকমই একটি চিহ্নের দ্বারা, বা আমরা অনেক সময় এরকম না করে
আয়তাকারই থাকবে, কিন্তু দুপাশের যে দাড়িগুলো আছে সেগুলো থাকবে না। এই ধরনের একটি আহ, উম, উম, এই ধরনের একটি শেপের দ্বারা আমরা ব্যবহার করার চেষ্টা করতে পারি। আচ্ছা, এবারে ডিএফডি যখন আমরা আঁকছি, তা আমরা দুটো স্তরে আঁকবো। প্রথমে হচ্ছে লেভেল 0 বা কনটেক্সট ডায়াগ্রাম। এহাকে পুরো সিস্টেমটিকে একটি বুদবুদের মতো দেখা যাবে, মানে একটি প্রসেস থাকবে এবং তার মধ্যে কিছু ইনপুট বা তথ্য থাকবে যেটা এই সিস্টেমে ঢুকবে, এবং কিছু আউটপুট বা তথ্য থাকবে যা এই সিস্টেম থেকে বেরোবে। এবং এই পুরো ব্যাপারটিকে বলা হয় লেভেল 0। লেভেল 0 মানে যে সফটওয়্যার তৈরি হবে তা যা করবে সেই পুরো কাজটাকে একটি প্রসেসের মাধ্যমে আমরা প্রকাশ করব, এবং তাতে যা যা ইনপুট আছে সেটা দেখানো হবে, এবং তার থেকে যা যা প্রসেস থেকে আউটপুট আছে তা দেখানো হবে। তার মানে এটা একটা সংক্ষিপ্তীকৃত বা একটি সামারাইজ ডায়াগ্রাম, যেটা হলো কনটেক্সট লেভেল, যেটা কি যেখানে পুরো সিস্টেমটিকে একটি বুদবুদের আকারে দেখানো হবে। এবং এই ডেটা ফ্লো ডায়াগ্রাম যদি আমরা আঁকতে যাই, তাহলে চারটে জিনিসের বা চারটে উপাদানের সাহায্য আমাদের নিতে হবে। একটা হলো ডেটা ফ্লো, যেটাকে আমরা অ্যারো দিয়ে প্রকাশ করব। একটা হলো প্রসেস, যেটাকে আমরা সার্কেল দিয়ে প্রকাশ করব বা বৃত্ত দিয়ে প্রকাশ করব। একটা হলো বাহ্যিক সত্তা, তাকে এমনি আয়তাকার দিয়ে বা রেক্টাঙ্গেল দিয়ে আমরা প্রকাশ করব, যেটা ডেটার উৎসকে বা ডেটার গন্তব্যকে নির্ভর করবে। আর একটা ডেটা স্টোর, যেটাকে আমরা দুমুখ খোলা আয়তাকার চিহ্নের দ্বারা প্রকাশ করব, যেটাকে বলা হয় ডেটার ভান্ডার। স্তর ভিত্তিক ডিএফডি যদি হয়, তাহলে আমরা দু রকমের স্তরে দেখবো। একটা হচ্ছে লেভেল 0, সেটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম। এবং তারপর যখন প্রত্যেকটা ধাপে যখন আমরা এগোবো, যত ধাপ বাড়বে তত প্রসেস বিস্তারিত হবে, তত ডেটা প্রবাহ বাড়বে। আস্তে আস্তে একটি সামারাইজড ভার্সন বা একটি সংক্ষিপ্তীকৃত ভার্সন থেকে একটি বিশদ ভার্সন এ যাব, যেখানে পুরো সিস্টেমে কিভাবে ডেটা প্রবাহ হচ্ছে যাতে সফটওয়্যারটি কাজ করতে পারে সেটিকে বোঝা যাবে। এবার কিছু নিয়ম রয়েছে, যেমন প্রসেস গুলোকে নম্বর দিতে হবে, সব প্রসেস এবং বাহ্যিক সত্তার নাম আলাদা হতে হবে, প্রত্যেক প্রসেসে একটি করে ইনপুট এবং একটি করে আউটপুট থাকতে হবে। ডেটা স্টোরে ইনপুট ও আউটপুটের সব ডেটা থাকতে পারে, কিন্তু কনটেক্সট লেভেল ডিএফডি বা লেভেল 0-তে কোনো ডেটা স্টোর থাকবে না। সেখানে শুধু প্রসেস এবং ইনপুট এবং আউটপুট থাকবে। এবং আমাদের শর্ত হলো জটিল ডিএফডি কে আমাদের এড়িয়ে যেতে হবে। মূল ধারণা: ডিএফডি সিস্টেমের কার্যকারিতা বোঝানোর জন্য একটি স্তর ভিত্তিক ভিজুয়াল মডেল, যা ব্যবহারকারী ও ডেভেলপারের মধ্যে যোগাযোগ সহজ করে। তাহলে এটি আরেকটি টুল, যেটা কিনা একটি স্তর ভিত্তিক ভিজুয়াল মডেল, যেটা ব্যবহারকারী যে ব্যবহার করবে এবং যে ডেভেলপার যে তৈরি করবে সফটওয়্যারটি, তাদের দুজনের মধ্যে যোগাযোগ সংগ্রহ করে। আচ্ছা, এবার আমরা এর পরের স্লাইডে যাই, যেখানে আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামের যে 0 লেভেল ডিএফডি বা একটি সফটওয়্যারকে আমরা বেছে নিলাম। আমরা সবাই জানি লাইব্রেরির কথা, যেখানে বই থাকে, এবং সেটিকে তো সেই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা লাইব্রেরি সংরক্ষণ যে সফটওয়্যার, সেটাকে আমরা তৈরি করছি। এবং তার একটি 0 লেভেল ডিএফডি কে আমরা বা স্তর ভিত্তিক ভাবে যে 0 লেভেলে যে ডিএফডিটা থাকে সেটাকে আমরা এঁকেছি, যাতে যে ব্যবহারকারী হয় সে যদি খুব সাধারণ মানুষও হয়,
তার দ্বারা এই ডায়াগ্রাম থেকে সফটওয়্যারের ভবিষ্যৎ চিত্র সম্পর্কে কিছুটা ধারণা আসা সম্ভব হবে। তো প্রথম যেটা আমাদের চলেছে ডেটা ফ্লো ডায়াগ্রাম যেটা আমাদের চলেছে সেটা হচ্ছে জিরো লেভেল ডিএফডি বা শূন্য পর্যায়ের ডিএফডি, যেখানে পুরো সম্পূর্ণ যে প্রসেসটি যার দ্বারা একটি লাইব্রেরিকে ম্যানেজ বা ম্যানেজ সংরক্ষণ করা হয়, সেই প্রসেসটির নাম হলো লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম। এই এই জিনিসটা আমরা বাংলায় বলে দিচ্ছি যে এই প্রসেসটিকে আমরা নাম্বার দিয়েছি 0.0। কেন কি এটা শূন্য লেভেল ডিএফডি এবং এটিতে একটি প্রসেস আছে, যত কাজ আছে তাই এই একটি প্রসেসের মধ্যে রাখা হয় এবং প্রসেসটির নাম দেওয়া হয় লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম। এবার আমরা খুব ভালো করেই জানি একটা লাইব্রেরিতে কারা কারা থাকে। একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান থাকেন যিনি সিস্টেম, আর আরেকজন কে থাকেন বুক থাকে যাকে আমরা ব্যবহার করি, আরেকটি কি থাকে মেম্বার যারা ব্যবহার করে। মোটামুটি এই তিনটে জিনিস নিয়ে একটি লাইব্রেরি তৈরি, বই, মেম্বার বা লাইব্রেরিয়ান। তো এবার ধরি একটি স্কুলে একটি লাইব্রেরি আছে, তাহলে আমরা একটি বাহ্যিক সত্তাকে ধরতে পারি স্টুডেন্ট, আরেকটি বাহ্যিক সত্তাকে ধরতে পারি বই। তাহলে আমরা যদি এই দুই ভাগ করে দিই, যে আমাদের আমরা আগের বারই বলেছি যে আমাদের একটি কম্পোনেন্ট বা একটি উপাদান হলো বাহ্যিক সত্তা, সেটা হলো ডেটার উৎস, আর একটা হলো ডেটার গন্তব্য। তো ধরে নি ডেটার উৎস যদি বুক হয় বা লাইব্রেরি হয়, ডেটার গন্তব্য হবে স্টুডেন্ট, এটা ধরে নিচ্ছি, সেই অনুযায়ী আঁকার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আমরা ডেটার উৎসটা যদি আমরা দেখে নিই যে বই, তাহলে ডেটার গন্তব্যটা হবে স্টুডেন্ট। তো এবার দেখুন এই যে সম্পূর্ণ যে চিত্র তাতে একটি বৃত্ত আছে, তার মানে সেটি প্রসেস, এবং প্রসেসটিকে নাম্বার দেওয়া হয়েছে 0.0, এবং প্রসেসটি একটি বুদবুদ এবং সেটি লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমের সমস্ত প্রসেসকে একসাথে প্রদর্শন করছে। দুটি বাহ্যিক সত্তা আছে, একটি স্টুডেন্ট আর একটি বুক। এবার স্টুডেন্টের কাজ কি না, প্রথম ডেটা ফ্লো সে অ্যারো দিয়ে প্রকাশ করলো যে সে একটি বইয়ের জন্য রিকোয়েস্ট পাঠালো, তার সাথে তার নিজের ভ্যালিডিটি প্রমাণের জন্য সে তার নিজের লাইব্রেরি কার্ডটিকেও পাঠিয়ে দিল, এবং তার পরিবর্তে যে বিপরীত দিকে যে ডেটা ফ্লোটি এলো সেটা হলো বুক। কিন্তু সে এখান থেকে এলো না, এই যে বুক রেকর্ড বা বুক রিকোয়েস্ট বা লাইব্রেরি কার্ড, এই দুটো ইনপুট বা সিস্টেমে প্রবেশকৃত যে তথ্য যা স্টুডেন্ট পাঠালো তা লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমের মধ্যে প্রবেশ করলো, যে না স্টুডেন্টটি একটি বইয়ের অনুরোধ পাঠিয়েছে এবং সে তার লাইব্রেরি কার্ডটি তার ভ্যালিডিটির শর্ত হিসেবে পাঠিয়েছে। লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করলো, এবং যদি সে নথিভুক্ত স্টুডেন্ট হয় লাইব্রেরির, তাহলে সে তার রিকোয়েস্টটিকে গ্রহণ করলো বা তার অনুরোধটিকে গ্রহণ করলো, আর তা না হলে সে তাকে বর্জন করলো। যদি সে গ্রহণ করে তাহলে আমরা দেখব যে তার যে বইয়ের যে তার যে তার তার অনুরোধকৃত যে বা ডিমান্ডেড বা তার চাহিদার যে বইটি, তার যে ইনফো, সেটা লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম শুধুমাত্র ইনপুট হিসেবে বইয়ের লাইব্রেরির কাছে পাঠালো, যে আরেকটি বাহ্যিক সত্তা। এবং বইয়ের লাইব্রেরি কি করলো যে সেই ইনফরমেশন সে লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমকে দিল, এবং তখন লাইব্রেরি সিস্টেম ইনফরমেশন সিস্টেমটি সেই ডিসপ্লে থেকে সেই বইটি আবার স্টুডেন্টকে কিছুদিন তাকে পড়বার জন্য দিল। তাহলে এই যে পুরো ঘটনাটা, তাহলে লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমের কাজ হলো স্টুডেন্টের থেকে তার বইয়ের অনুরোধ এবং তার লাইব্রেরি কার্ডকে নেওয়া, পুরো ব্যাপারগুলোকে ভ্যালিডেট আছে কিনা সেটাকে পর্যবেক্ষণ করা, এবং দেখা যে যে বইটিকে সে অনুরোধ করেছে সেই বইটি আমাদের লাইব্রেরিতে প্রেজেন্ট উপস্থিত আছে কিনা। যদি স্টুডেন্ট নথিভুক্ত না হয় তাহলে সে ছাত্র বা ছাত্রী যদি নথিভুক্ত না হয় তাহলে সে তাকে বর্জন করলো, এবং যদি নথিভুক্ত হয় তাহলে এবং তার চাহিদাকৃত বইটি যদি লাইব্রেরিতে প্রস্তুত থাকে তাহলে সেই বইটিকে সে ফেরত দিল এবং সেটিকেও সে নথিভুক্ত করল। এবার
এই যে পুরো প্রসেসটি, এটাকে যদি আমরা লেভেল 1 ডিএফডি তে দেখাই তাহলে এটা আরো বড় হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যে মেন প্রসেসটা ছিল 0.0, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা প্রসেস হবে ডেলিভারি অফ বুক, আরেকটা প্রসেস হবে সার্চ বাই টপিক। মানে একটা প্রসেস কি করলো না, যাতে ছেলেটির কাছে বইটির ডেলিভারি সহজ হয় সেই দিকে কাজ করবে। আরেকটা প্রসেস কি করলো, যে যে বইটিকে ছেলেটি বা মেয়েটি অনুরোধ করেছে তা যাতে সঠিকভাবে লাইব্রেরির কাছে গিয়ে পৌঁছয়, সেই সেই ব্যবস্থাটাকে সাহায্য করবে। তাহলে দেখা যাক, স্টুডেন্ট বলে যে বাহ্যিক সত্তাটি আছে, সে প্রথমেই আমরা দেখেছি সে তার বইয়ের রিকোয়েস্ট এবং তার লাইব্রেরি কার্ড দিয়েছে, এবং এই যে বুদবুদের মতো লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম, যেটা আমরা জিরো লেভেল ডিএফডি বা জিরো স্তরের ডিএফডি তে দেখেছি, সেই স্তরটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ডেলিভারি অফ বুক, আর একটা হচ্ছে সার্চ বাই টপিক। তাহলে আমরা যদি প্রথমটায় দেখি যে বুক রিকোয়েস্টটা বাই টপিক এবং বুক রিকোয়েস্টটা বেসড অন টপিক, যদি আমরা দেখি তাহলে ওই যে বুক রিকোয়েস্ট এবং লাইব্রেরি কার্ড সে দিয়েছিল, তার মধ্যে দেখা গেল যে বুক রিকোয়েস্টটা সে 2 নম্বর প্রসেসের কাছে পাঠানো, যে সার্চ বাই টপিক, সেটা হলো প্রসেসের নাম। যে কি করলো, ওই বইটাকে টপিক অনুযায়ী সার্চ করার চেষ্টা করলো, ঠিক আছে। এবং তার জন্য সে কি করলো, সার্চ বাই টপিক প্রসেসটি, যে বাহ্যিক সত্তাটি আছে ডিসপ্লে অফ বুক, তার কাছে ওই যে চাহিদাকৃত বইটি তার ইনফরমেশন পাঠালো, ঠিক আছে। এবারে কি হলো, যে যদি থাকে তাহলে সেটা দেখুন ব্যাক অ্যারো দিয়ে আবার স্টুডেন্টের কাছে বুক বেসড অন টপিক ফিরে গেছে। তাহলে আমরা যদি দেখাই যে এই যে এইভাবে যদি স্টুডেন্ট এখানটাতে তার রিকোয়েস্টটি পাঠালো, এবং এই প্রসেসটি সেইখান থেকে বইয়ের যে ডিমান্ড সেটি ডিসপ্লে অফ বুকের কাছে পাঠালো, এবং সেখান থেকে যদি সেটা হয় ঠিকঠাক, তাহলে বুকটা আবার এর কাছে এলো। কিন্তু এটা শুধুমাত্র এই প্রসেসের দ্বারা সম্ভব নয়, এটার জন্য আমাদের এই প্রসেসটাকেও দেখতে হবে, যে এই যে বুক রিকোয়েস্ট এবং এই যে লাইব্রেরি কার্ড, এই দুটোই ডেলিভারি অফ বুক, বা যে যারা বুক ডেলিভারি করবে তাদের কাছে জমা পড়বে। এবং জমা করার পর দেখা গেল যে যখন জমা পড়লো, তখন এখানে যে আছে যে জিনিসটা, সেই জিনিস থেকে 3 রকমের তথ্য এখানে এলো। একটা হলো কি কি বুক শেলফস আছে, একটা হলো কি কি অথার আছে, আর একটা হচ্ছে কি কি টাইটেল আছে। তো তিনটে ভাবে বইটা খোঁজা যেতে পারে। বই এই যে বুক রিকোয়েস্টটি আছে তার অথার অনুযায়ীও খোঁজা যেতে পারে, সে নাম অনুযায়ীও, বুকটার শেলফ অনুযায়ীও খোঁজা যেতে পারে, এবং তার টাইটেল অনুযায়ীও খোঁজা যেতে পারে। তাহলে যেই বুক রিকোয়েস্টটি পড়লো, তখন এই তিনটে তথ্য প্রসেস 1 এর মাধ্যমে এখানে জমা হলো, যে বুক শেলফের নাম, লিস্ট অফ অথার্স অ্যান্ড লিস্ট অফ টাইটেলস। এবং তখন কি করলো, যে তখন এই যে এখানে যে শুধু বুকের রিকোয়েস্টটা পড়েছে, সেটা কি করলো, টপিক অনুযায়ী এই বুকটাকে খোঁজার চেষ্টা করলো, এবং খুঁজে নেওয়ার পর সেই ডিমান্ডেড বুকের ইনফরমেশন একে পাঠানো হলো, এবং সেই বুকটি তখন এখান থেকে এসে এই রাস্তা ধরে আবার এই স্টুডেন্টের কাছে চলে গেল। তাহলে আমরা একটু যদি দুটো ডায়াগ্রামকে আরেকবার পর্যালোচনা করি, দেখো এখানে বাহ্যিক সত্তাটা রয়েছে স্টুডেন্ট, যা ডেটা দেবে দিচ্ছে, এবং ডিসপ্লে অফ বুক এটা হলো আরেকটি বাহ্যিক সত্তা, যে যে ডেটাটাকে চেক করছে, এবং বুক যদি থাকে তাহলে আবার প্রসেসের মাধ্যমে ফিরে পাঠাচ্ছে। তাহলে এখানে যে প্রসেসটা, যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা লাইব্রেরি যে কন্ট্রোল করছে, তা কি করছে, বুক রিকোয়েস্ট নিচ্ছে, লাইব্রেরি কার্ড নিচ্ছে, এবং ডিমান্ডেড বুক আছে কিনা চেক করছে, এবং সে আবার এই রাস্তা ধরে এখান দিয়ে বুকটি স্টুডেন্টের কাছে ফিরে আসছে, যদি তা অ্যাভেলেবেল হয়। কিন্তু দেখো যখনই আমরা পরের ডায়াগ্রাম বা 0 থেকে 1 লেভেলে চলে গেছি, তখন বাহ্যিক সত্তার সংখ্যা একই আছে, কিন্তু প্রসেসের সংখ্যা বেড়ে গেছে, কারণ এটা আরো বর্ধিত হচ্ছে, এক্সপ্যান্ডেড হচ্ছে। তো আমরা যদি সেখানে যাই তাহলে আমরা দেখব যে এখানে ফার্স্ট লেভেল ডিএফডি ফর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে দেখো বাহ্যিক সত্তা স্টুডেন্ট আর ডিসপ্লে অফ বুকই আছে।
কিন্তু প্রসেস একটার জায়গায় দুটো হয়ে গেছে। একটি কি নির্ধারণ করছে? একটি নির্ধারণ করছে তোমার থেকে যে তথ্যগুলো তাদের নেওয়ার রয়েছে, সেই তথ্যগুলোকে তারা সংগ্রহ করছে, করে তাদের যে তথ্যগুলো তোমাকে দেওয়ার সেগুলো এখানে দিচ্ছে, এবং সেই তথ্য অনুযায়ী তোমার যে রিকোয়েস্ট আছে দুটো যদি মিলে যায় তাহলে সেই বইটাকে অ্যাকচুয়াল লাইব্রেরির কাছে পাঠানো হচ্ছে, এবং সেই বইটা তখন এই পথে তোমার কাছে ফিরে আসছে। সেটা এই পথেও ফিরতে পারে, এই পথেও ফিরতে পারে, এই প্রসেস দিয়ে গেলে এই পথে ফিরবে, এই প্রসেস দিয়ে গেলে এই পথে ফিরবে। তাহলে যত আমি লেভেল বাড়াবো সেক্ষেত্রে আমাদের ডিএফটির প্রসেসের সংখ্যা বাড়বে। আমি যদি এটাকে আমি 2 লেভেল ডিএফডি তে করি বা এর পরের পর্যায়ে চলে যাই, তাহলে এই প্রসেসটা থেকে আবার 3টি প্রসেস জেনারেট করবে। একটি শেলফ জনিত প্রসেস, একটি অথার জনিত প্রসেস এবং একটি টাইটেল জনিত প্রসেস। এবং তখন টোটাল প্রসেসের সংখ্যা হবে 1 2 3 4। এবং যত আমি ডিএফডির মাপ বাড়াবো তত এটা ফাইনার থেকে ফাইনার হবে, এবং যত আমার সংখ্যা কমবে তত এটা স্পেসিফিক বা নির্দিষ্ট হবে। তাহলে এইভাবে আমাদের মস্তিষ্ক থেকে যত রকম ভাবে ডিএফডি বেরোয় তত রকম আমরা আঁকতে পারি। এবং সেক্ষেত্রে একটি স্টুডেন্ট যে ডিএফডি আঁকছে আরেকটি স্টুডেন্ট যে ডিএফডি আঁকবে তার এক নাও হতে পারে। হয়তো তার বাহ্যিক সত্তাগুলো এক হলো, কিন্তু তার প্রসেস গুলো একরকম নাও হতে পারে, তার ইনপুট আউটপুট গুলো একরকম নাও হতে পারে। কিন্তু যখন আমরা সব মিলিয়ে ডিএফডিটাকে নির্ধারণ করব তখন দেখতে হবে তা ম্যানেজমেন্ট বা লাইব্রেরি হ্যান্ডেলিং এর সমস্ত শর্তকে তা মেনটেন করছে কিনা। এটাই হলো একটি ডিএফডির কাজ। এটি একটি ছোট্ট কনসেপচুয়াল বা মস্তিষ্ক প্রসূত ছবি, যার দ্বারা কিনা আমরা দেখব যে আমরা যখন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে নিলাম তার একটা ছোট্ট মডেল আমরা এই ডিএফডি তে তৈরি করলাম, যে এইবার রিকোয়ারমেন্ট যখন আমাদের কাছে এসে গেছে তখন আমরা পুরো জিনিসটাকে মস্তিষ্ক প্রসূত ভাবে কিভাবে ছোট্ট করে আগে ডিজাইন করতে পারি। কারণ আসল ডিজাইনের আগে কিন্তু একটা এই ধরনের ডিজাইন দরকার, তা না হলে কি হবে যে আসল ডিজাইনটা যত ডিএফডি ঠিকঠাক হবে আসল ডিজাইনটাও তত ভুল মুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে। তাই একটু ত্রুটি মুক্ত সফটওয়্যার তৈরি করবার জন্য এই কনসেপচুয়াল ডিজাইন ডিএফডির খুব দরকার আছে। তাহলে আজকের যে অধ্যায় সেই অধ্যায়ে আমরা কি কি দেখলাম? আজকের যে অধ্যায় তাকে যদি আমি আরেকবার আমি রিক্যাপ করি, তাহলে আজকে হচ্ছে আমরা প্রথমে পড়লাম সফটওয়্যার উন্নয়নের যে প্রথম ধাপ, সেটা হলো প্রয়োজনীয়তা বিশ্লেষণ। তার যে প্রয়োজনীয়তা বিশ্লেষণ আসলে কি করে, যা ব্যবহারিক চাহিদা, সিস্টেমের কার্যকারিতা এবং সীমাবদ্ধতা স্পষ্টভাবে নির্ধারণ করে। তারপরে আমরা IEEE স্ট্যান্ডার্ডস এর যে সংজ্ঞা সেই সংজ্ঞাকে বিবেচনা করলাম, এবং বলে দিলাম যে রিকোয়ারমেন্ট আমাদের আসলে বলে দেয় একটি সিস্টেম কি করবে এবং কি কি শর্তে করবে। এবং এটা হলো ব্যবহারকারীর চাহিদা, নথি তৈরি, নথি যাচাই এবং নতুন চাহিদা যুক্ত করার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এবং এইগুলোকে আমরা এখানে এরকম ভাবে আরো বর্ধিতভাবে দেখলাম। এবং কত ধরনের রিকোয়ারমেন্ট হতে পারে প্রাধান্য অনুযায়ী এবং ধরন অনুযায়ী সেটাও আমরা বিবেচনা করলাম। এরপরে যেটা হচ্ছে আমরা একটি খুব সুন্দর পরিকাঠামোকে পড়লাম, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ নথি সফটওয়্যার উন্নয়নের ক্ষেত্রে, যাকে বলা হয় এসআরএস। আমাদেরকে এই ধরনের এসআরএস বিভিন্ন ধরনের সফটওয়্যার উন্নয়নের ক্ষেত্রে তৈরি করে দিতে হবে, কিন্তু তাদের ফরম্যাটটা কিন্তু একই থাকে। যেমন 1 নম্বরে থাকে ইন্ট্রোডাকশন বা ভূমিকা, 2 নম্বরে থাকে সামগ্রিক বিবরণ, 3 নম্বরে থাকে হচ্ছে নির্দিষ্ট রিকোয়ারমেন্ট, 4 নম্বরে থাকে সহায়ক তথ্য, এবং 5 নম্বরে থাকি আমরা। এবং এই আমরা আহ রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ তো করলাম, কিন্তু কি কি টুলস এর দ্বারা আমরা এই প্রয়োজনীয়তা বিশ্লেষণ করলাম সেটা কিন্তু আমরা দেখলাম না। তাই এখন আমরা সেটাকে দেখব, যে রেকর্ড রিভিউ, অনসাইট পর্যবেক্ষণ, সাক্ষাৎকার এবং প্রশ্নাবলী, এগুলো হলো রিকোয়ারমেন্ট সংগ্রহের বিভিন্ন টুলস। তারপরে আমরা ডিজাইনের প্রাথমিক জায়গায় গেলাম, মানে সফটওয়্যার উন্নয়নের যে পরের ধাপ, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস থেকে আমরা ডিজাইনের দিকে এগোলাম, সফটওয়্যার ডিজাইনের দিকে। কিন্তু আসল ডিজাইন না পড়ে আমরা এটি একটি মস্তিষ্ক প্রসূত ডায়াগ্রাম বা ডেটা ফ্লো ডায়াগ্রাম সম্পর্কে জানলাম,
যার দ্বারা সংগ্রহীকৃত রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করবার পর আমরা আমাদের মাথা থেকে একটি ডায়াগ্রাম বার করলাম, যা আমাদের প্রসেস, যা আমাদের বাহ্যিক সত্তাগুলো, ডেটা সম্ভার বা ডেটা স্টোর এবং ডেটা ফ্লো বা প্রসেসগুলোর মধ্যে সংযোগের একটা দৃষ্টান্ত দেবে, এবং ব্যবহারকারী একটা বা ডিজাইনার একটা ধারণা পাবে যে না, তো আসলে এই সামগ্রিকভাবে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। স্তর ভিত্তিক ডিএফডি প্রথমে সংক্ষিপ্তভাবে, তারপরে সামগ্রিকভাবে আমরা পুরো সিস্টেমের যে ডেটার প্রবাহ তাকে দেখলাম, যা আমাকে ভবিষ্যতে প্রাথমিক ডিজাইন তৈরি করবার জন্য আমাদেরকে অনেক রকম ভাবে সম্পূর্ণ সাহায্য করবে। ব্যক্তিকে আপনি তো আমাদেরকে এই স্লাইড গুলোকে একটু অভ্যাস করতে হবে, এবং এর পরের পর্যায়ে যেটা আছে, এর পরের পর্যায়ে যেটা রয়েছে সেটাতে আমরা এর পরের যে ইউনিটটি আছে তাকে আমরা বিশ্লেষণ করব। আমরা স্লাইড গুলো আরেকবার দেখে নিই।